ছুটির দিনে বন্দরনগরীতে ইলিশ সহ সব মাছের দামই চড়া। সবজি বাজারেও নেই স্বস্তি, তদারকি জোরদারের দাবি ক্রেতাদের। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশটা আসবে, সেদিন ইলিশ কিনে খাবো, এর আগ পর্যন্ত ইলিশ খাবো না। এক কথায় কোনো আয়ত্তের মধ্যে নাই, বাজারের মনিটরিং তো নাই। পেকুয়ায় অপহরণের শিকার শিক্ষক আরিফের পরিবারে উদ্বেগ, আতঙ্ক। মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। ছোট ছোট বাচ্চা, 3টা বাচ্চা নেই। আমি কি করবো? আপনাদের কাছে আমি বিচার দিচ্ছি, সাহায্য চাইছি, আমাকে সাহায্য করেন। রংতুলির আঁচড়ে চলছে প্রতিমায় মাতৃমূর্তি ফুটিয়ে তোলার কাজ। চট্টগ্রামে 2000-এর বেশি মণ্ডপে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি। চট্টগ্রামে ছুটির দিনে মাছের বাজারে উত্তাপ। আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে ইলিশ, অন্যান্য মাছের দামও চড়া। সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। অন্যদিকে ক্রেতাদের দাবি, মনিটরিং না থাকায় এর সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক সাপ্তাহিক ছুটির দিনে নগরীর চৌমুহনী কাঁচা বাজারে ইলিশ মাছ কিনতে এসে শেষ পর্যন্ত কিনেছেন রুই মাছ। অতিরিক্ত দামের কারণে 2 বছর ধরে ইলিশ কেনা হচ্ছে না বলে দাবি তার। আমার জায়গা থেকে একটা নীরব প্রতিবাদ আর কি, এত দাম ইলিশের হইতে পারে না, ঠিক আছে? তাহলে মানে যেদিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশটা আসবে, সেদিন ইলিশ কিনে খাবো, এর আগ পর্যন্ত ইলিশ খাবো না। ভরা মৌসুমেও ইলিশের বাজারে উত্তাপ কমছে না। আকার ভেদে 1700 থেকে 2200 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি ইলিশ। একজন ব্যবসায়ী, আমি কথা বলছি, কয়েকটা প্রতিষ্ঠান, আমি লট্টে মাছ কিনি, আমি ইলিশ মাছ কিনতে পারি না, জানেন, বালা মাছ কিনতে পারি না, এই অবস্থা চলে। কয়জনে কিনতে পারবে? এটা যদি 1340 টাকা তাহলে অ্যাভেলেবেল কিনতে পারতো। দেখা তো দাম বেশি, প্রচুর দাম। যে কোনো মাছ সাধারণ ক্রেতার মানে কোনো আয়ত্তের মধ্যে নাই। হ্যাঁ, এক কথায় কোনো আয়ত্তের মধ্যে নাই, বাজারের মনিটরিং তো নাই। বিক্রেতাদের দাবি, সমুদ্রে ইলিশ মাছ ধরা পড়ছে কম। সরবরাহ স্বল্পতার কারণে দামও অস্বাভাবিক চড়া। বাজার মাছ খুবই কম, মানে বাজারে গেলে মাছ থাকে 10টা, পাটি থাকে 50টা, ডাক্কি লাগে, মানে তারপরেও মাছ কিনতে পারি না আমরা। ইলিশ মাছ কিনে আছে এগুলো 1650 টাকা, 1800 টাকা বিক্রি করতেছি। এখন তো মনে হয় কাস্টমার তো আর খেতে পারতেছে না। এখন ইলিশ মাছ একটু দাম, কারণ বন্ধ হয়ে যাবে তো এখন একটু দাম। মিঠা পানি ও জলাশয়ের মাছের দামও নাগালের বাইরে। 400 থেকে 500 টাকার নিচে মিলছে না রুই, কাতাল, মৃগেলের মতো মাছ। যার থেকে ইচ্ছা আছে ছোট কিনতেছে, যার থেকে ইচ্ছা আছে বড় কিনতেছে। ছোট 700-800 এরকমও মাছ বেচতেছে। মাছ এই টাইমে অ্যাভেলেবেল খাবার হতো, এই বন্যাটা নইলে মাছ অ্যাভেলেবেল থাকতো অনেক। 1 কেজিতে আমার হিসেবে 100 টাকা ডিভাইড করে দিছে। সবজির বাজারেও স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাজার চিত্র জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। এখন তো বিকেল, এখন আসলে বাজারে সবজি মাছের যোগান কেমন, আর দামের এখন কি অবস্থা দেখছেন? তাজনিন, এখন কিন্তু যারা ক্রেতা রয়েছেন, কিছু সংখ্যক ক্রেতা কিন্তু বিকেলবেলা এসে তারা আসলে বাজার করে থাকেন। এখনো কিন্তু সেরকম রয়েছে, কিছু মানুষ কিন্তু বাজারে এসেছেন। তবে দামের বিষয়ে মানুষ অনেকটা ক্ষুব্ধ। তারা বলছিলেন যে এত দাম দিয়ে আসলে জিনিসপত্র কেনা তাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, কারণ আয়ের সাথে ব্যয়ের যে সামঞ্জস্যপূর্ণ সেটি হচ্ছে। এবং আমরা দেখেছি মূলত বাজারের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্রের যোগান রয়েছে, বিশেষ করে কাঁচা সবজি যেগুলো রয়েছে সেগুলো তো পর্যাপ্ত যোগান রয়েছে বটেই, কিন্তু এরপরও আসলে নানা কারণে তারা আসলে দাম বাড়তি নেন। এখন পর্যন্ত প্রতিটি কাঁচা বাজারে বলা যায় 80 থেকে 100 টাকার নিচে কোনো ধরনের সবজি পাওয়া যায় না। অর্থাৎ যারা আসলে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা রয়েছেন, তারা আসলে এই বাড়তি দাম দিয়ে আসলে সবজিগুলো কিনে খাওয়ার মতো অবস্থা নেই। এবং তারা বলছিলেন যে প্রশাসনের একটা ভালো তদারকি দরকার। এবং আমরা দেখেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিমও কিন্তু প্রতিদিন কোনো না কোনো বাজারে আসলে অভিযান চালাচ্ছেন। এবং মানুষ বলছিলেন যতক্ষণ পর্যন্ত অভিযান চালানো হয় ঠিক ততক্ষণ পর্যন্ত
যাতে কিন্তু বাজারটা স্থিতিশীল থাকে, এর পরবর্তী সময়টুকু কিন্তু তারা আবারও বাড়তি দামে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। এই বিষয়ে কিন্তু মানুষ অনেক বেশি ক্ষুব্ধ বলা যায়। সবকিছু মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত মানুষ আসলে বলছিলেন যে মাছের বাজার এবং কাঁচা সবজির বাজার, এই দুটো বাজারকে আসলে স্থিতিশীল করার জন্য যাতে মানুষ খুব সহজেই হাতের নাগালে যেন কিনতে পারে, এবং যে বাড়তি দামের বিষয়ে বলা হচ্ছে প্রশাসনকে আরো কঠোর হস্তক্ষেপের মাধ্যমে যেন এই বাজারগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। মানুষ যাতে খুব সীমিত আয়ে যারা রয়েছে অন্তত তারা যেন এই জিনিসগুলো কিনে তারা যেন অন্তত দিন পার করতে পারেন, এটি কিন্তু সবার কণ্ঠে রয়েছে। তাজনীন, ধন্যবাদ অভয়। কক্সবাজারের পেকুয়ার অপহরণের শিকার শিক্ষক আরিফের পরিবারে উদ্বেগ আর আতঙ্ক। দ্রুত মুক্তিপণের 40 লাখ টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। গত শনিবার রাত 9টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মাতব্বরপাড়া এলাকা থেকে নিখোঁজ হন পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ। 6 দিন পরও তার খোঁজ মেলেনি। নিখোঁজের পর পরিবারের কাছে আরিফের নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা প্রথমে 25 লাখ, দ্বিতীয় দফায় 35 এবং তৃতীয় দফায় 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশ নম্বর, নগদ নম্বর, কোনো অ্যাকাউন্ট নম্বর, কোনো টিয়া আর ল নিষেধ। আচ্ছা এখন আর ক্যাঙ্গুরি দিম দিয়ে হসাই বা আমি তোরে বলুম তোরা আমি বলুম 1 টাকা আই দিছে দা তোরা বাইলে দিবা সরি স্যার। আরে 3টার মধ্যে জানান পড়িব, কত বুঝে 3টার মধ্যে তোরে আই 3টা বাজে কল দিম, তার 3টা বাজে কল দিম। দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন পার করছে স্বজনরা। বাবার অপেক্ষায় নির্ঘুম রাত কাটছে সন্তানদের। সেই দিন থেকে আমার আব্বুর সঙ্গে কথা হয়নি, এমনি বিকালবেলা কথা হয়েছিল, যে এরপর থেকে আর কথা হয়নি। আমার আব্বু যেন আমার ফেট করতেছে, আমার আব্বুকে তাড়াতাড়ি ফিরিয়ে আনেন, আপনারা আমার আব্বুকে ফিরিয়ে দেন। আমার বাইকে চাই, কারণ ওর ছোট ছোট বাচ্চা ওদেরকে দেখবে। কিছু না চাই ফসাই অপহৃত অধ্যক্ষকে উদ্ধারের দাবিতে সকালে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। অক্ষত অবস্থায় উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের আইনের আওতায় আনার দাবি তাদের। ছোট ছোট বাচ্চা, 3টা বাচ্চা নেই, আমি কি করব? আপনাদের কাছে আমি বিচার দিচ্ছি, সাহায্য চাইছি, আমাকে সাহায্য করেন। যে মাধ্যমগুলোতে যোগাযোগ করেছে সে মাধ্যমগুলো ট্রেস করে কোথায় আছে, কিভাবে আছে সেভাবে আইডেন্টিফাই করে উদ্ধারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এ ঘটনায় আরিফের ছোট ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনও তার অবস্থান শনাক্ত বা কাউকে আটক করতে পারেনি। প্রথমে হারানো জিডি করা হয়েছিল, এই সংক্রান্ত হারানো জিডি নিয়ে আমরা তদন্তাধীন ছিলাম। পরবর্তীতে ওনারা একটা এজাহার দিছে, ওই সংক্রান্ত মামলাও হয়েছে। আমরা বিষয়টা তদন্ত করে দেখতেছি এবং ওনাকে উদ্ধারের চেষ্টা, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ এই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। চট্টগ্রামে কমছে না ডেঙ্গুর প্রকোপ। 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 33 জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত প্রায় 1700। এবছর ডেঙ্গুতে মারা গেছে 16 জন, যার মধ্যে সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে 11 জনের। গেল বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রকোপ বাড়ায় নগরীর সরকারি বেসরকারি সব হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। উদ্বিগ্ন না হয়ে শুরু থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। প্রয়োজনে হাসপাতালে ভর্তি হওয়ারও পরামর্শ দেন তারা। নগরবাসীর দাবি, এডিস মশা প্রতিরোধে সিটি কর্পোরেশন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। যদিও সিটি কর্পোরেশনের দাবি তারা 41টি ওয়ার্ডে প্রতিদিন ওষুধ ছিটাচ্ছে, মানুষকে সচেতন করছে। আর কদিন পরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। চট্টগ্রামে মণ্ডপে তোলার আগে প্রতিমা তৈরির ধুম পড়েছে কারখানায়। প্রতিমার অবয়ব তৈরি শেষে এখন চলছে রং তুলি দিয়ে মাতৃমূর্তি ফুটিয়ে তোলার কাজ। শেষ মুহূর্তের ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই কারিগরদের। 15 বছর আগে চট্টগ্রামের গোয়ালপাড়ার কারখানায় প্রতিমা তৈরিতে হাতেখড়ি হয়েছিল তুলসী রঞ্জন পালের। সময়ের পরিক্রমায় তিনি এখন পাকা কারিগর। প্রতিমা তৈরির পাশাপাশি দেখাশোনা করেন কারখানার সব কাজ। হাঁস, পেঁচা, ময়ূর এইগুলি চক্ষুদান করি, তারপরে চুল ভাঙি। আমার যে খুঁটিনাটি কাজ, এটার ভিতরে অন্য কোনো কারিগর আসে না আর আসবেও না, জানে বলে ওগুলো দাদুই ক্যাপচার করে। দুর্গোৎসব শুরুর বাকি আর মাত্র কদিন, তাই চট্টগ্রামে ধুম পড়েছে প্রতিমা তৈরিতে। সব কারখানায় দিনে রাতে সমানে ব্যস্ত কারিগররা।
পূজার লাস্ট মুহূর্তের কাজ চলতেছে, কাজের চাপ একটু বেশি। যত দিন যায় তত কাজের ব্যস্ততা বেশি, কারণ পুজোর তো বেশি দিন নাই, এই কারণে ব্যস্ততা দিন দিন বাড়েই। ঘুম যাওয়ার সম্ভাবনা মানে সময়টাও পাই না, যাতে মানুষের এই সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য। কাজের চাপ আছে আমাদের কিছু কিছু প্রতিমা ডেলিভারি হচ্ছে, কিছু কিছু প্রতিমা রেডি হচ্ছে। খড়মাটি দিয়ে অবয়ব তৈরির কাজ অনেকটা শেষ। এখন শেষ মুহূর্তে খুঁটিনাটি কাজের পাশাপাশি দেয়া হচ্ছে রং তুলির প্রলেপ। প্রতিমা দর্শনে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসছেন ভক্ত পূজারীরা। মাকে তো অনেক ভালোবাসি, আমরা এবারে আসলাম প্রতিমা দেখতে, আমার থেকে খুবই ভালো লাগছে। এবারে আসছি, প্রতি বছরই আসা হয় প্রতিমা দেখতে, খুবই দেখতে ভালো লাগে। নানা সীমাবদ্ধতার কারণে এই শিল্প থেকে সরে যাচ্ছেন পুরনো অনেক কারিগর। সরকারের সুনজর চান তারা। আগামীতে মনে হয় যে এই শিল্পের মধ্যে আরও অনেক পরিবর্তন আসবে। অনেকে হয়তো বা কাজের পরিসর ছোট করে ফেলবে, অনেকে হয়তো বা করবেও না। সরকার থেকে কোনো একটাই থাকে, বড় ধরনের একটাই থাকে, আমার সাহায্য সহযোগিতা করলে ওরকম একটাই পাইলে আমরা আমাদের এই শিল্পটা আগে এগিয়ে নেওয়া যেত। এবছর চট্টগ্রাম মহানগরে 292টি এবং 15 উপজেলায় 2000-এর বেশি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবানে দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনী। সকালে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অংশ নেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা। এ সময় জোন কমান্ডার বলেন, প্রতি বছরের মতো এবার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি থাকবে বলেও আশ্বাস দেন জোন কমান্ডার। পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং বর্মা। বাটিং, এবার জেলায় আসলে কতটি মণ্ডপ হয়েছে পূজার আয়োজনের এখন সবশেষ কি প্রস্তুতি আমাদের জানাবেন? হ্যাঁ তাসদিন, আপনি এবারে যে শারদীয় উৎসব হবে সেটি আপনার আগামী বুধবার ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে এবং বান্দরবনে 31টি পূজা মণ্ডপে এই শারদীয় উৎসব পালিত হবে। আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু বান্দরবনে শারদীয় উৎসবের যে প্রস্তুতি চলছে, এই প্রস্তুতিমূলক যদি বা বৈরী আবহাওয়া সত্ত্বেও এখানকার মানুষ যে কমিটির যারা আছে তারা কিন্তু খুব জোরে সোরে তাদের প্রস্তুতি চলছে। এবং আপনার মাধ্যমে দেশবাসীকে একটু জানিয়ে রাখি যে বান্দরবনের শারদীয় দুর্গা উৎসব বান্দরবনের যে অনুষ্ঠানটি হয় সেটি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বিরাট এবং বৃহত্তর বলা যায়। এই কারণে আপনার এখানে কিন্তু খুব আনন্দ ঘন পরিবেশে আপনার এই দুর্গা উৎসবটি পালন হয়ে থাকে এই যে সনাতন ধর্মাবলম্বীদের। এবং এই উৎসবকে ঘিরে কিন্তু সাত রথ চলছে এখন এই মুহূর্তে বান্দরবনে। এবং আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে বান্দরবনে এই শারদীয় উৎসব এবং শারদীয় মেলাকে সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করার জন্য বান্দরবান জেলা প্রশাসকের পক্ষ থেকেও যে একটি সভা সমাবেশ করা হয়েছে। এবং আজকে সেনাবাহিনীর জোনের শারদীয় কমিটিদের সাথে বৈঠক করে তাদেরকে নিরাপত্তার জন্য যে যা যা করার দরকার তাদেরকে সহায়তা করবে বলেও জানানো হয়েছে। এবং আপনার দেবী দুর্গা আসবে কিন্তু এবারে দোলনায় চড়ে এবং যাবে হচ্ছে ঘোড়ায় চড়ে। এবং আগামী 13 তারিখে সাঙ্গু নদীতে বিসর্জনের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে। ধন্যবাদ ব্যাটিং। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে খুলশী থানা স্বেচ্ছাসেবক দল। দুপুরে নগরের জিসি মোড় থেকে মিছিলটি বেরিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়। এই সময় বক্তারা বলেন, একটি মহল দেশ অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে, তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। মিছিলে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম জাহাঙ্গীর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিগত সরকারের আমলে গণহারে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়। খাগড়িয়া ভোরবাজারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। খাগড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন সহ এলাকার বিভিন্ন জনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি এসব মামলায় হয়রানি বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। মহানবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চট্টগ্রামে। জুমার নামাজের পর বিভিন্ন এলাকা থেকে বিশাল বিশাল মিছিল নগরীর পশ্চিম মাদারবাড়ি শুভপুর বাস স্ট্যান্ডে জড়ো হয় মুসল্লিরা।
এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। আলেম ওলামা সহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে নিউ মার্কেট মোড়ে সমাবেশ থেকে তারা ভারতে মহানবীকে নিয়ে কটূক্তি, মাজার ভাঙা এবং জশ্নে জুলুসে হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন। ছুটির দিনে পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ বিভিন্ন স্পটগুলো মুখরিত পর্যটকদের পদচারণায়। সকাল থেকেই কখনো রোদ কখনো বৃষ্টি। এই রোদ বৃষ্টির খেলা যেন আনন্দ উপভোগে নতুনত্ব সৃষ্টি করছে পর্যটকদের মাঝে। সাপ্তাহিক ছুটির দিনকে ঘিরে কক্সবাজারে আনন্দ উল্লাসে মেতেছে লাখো পর্যটক। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সৈকতে সুন্দর মুহূর্ত পার করছে তারা। ছোট ছোট বাচ্চারা খেলা করছে বালিয়াড়ি নিয়ে। দর্শনার্থীদের পদচারণায় হিমছড়ি, ইনানি, দোলা হাজরা সাফারি পার্ক, রামু বৌদ্ধ মন্দির সহ পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠেছে। কক্সবাজার এসে খুব ভালো লেগেছে, খুব চমৎকার একটি জায়গা। এখন আসছি আমাদের পরিবারকে নিয়ে ঘোরার জন্য, খুবই ভালো লাগছে। সন্তানকে নিয়ে আসছি, মানে ফার্স্ট টাইম যে অনুভূতিটা হয় সেরকমই লাগছে, খুব ভালো লাগছে। পর্যটনের আরও খবর জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবে। এহসান, ছুটির দিনে সৈকতে সমাবেশ ঘটেছে পর্যটকদের, আমরা শুনেছি। এখন বিকেলবেলায় আসলে কি অবস্থা সেখানে জানাবেন? তাসনিম, সকাল থেকেই প্রচুর পর্যটক, একেবারে সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে এবং সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকরা ঘোরাফেরা করছে, আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং একটু পরে অন্ধকার ঘনিয়ে আসছে। এরপরও কিন্তু পর্যটকদের একেবারে সারাদিন কিন্তু বৃষ্টি এবং কিছুক্ষণ রোদ, কিছুক্ষণ বৃষ্টি এভাবে ছিল। এরপরও কিন্তু প্রচুর পর্যটক কক্সবাজারে এসেছে। কক্সবাজারে পর্যটকের একেবারে কক্সবাজারের যে তিনটি পয়েন্ট রয়েছে সমুদ্র সৈকতের, লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট। আমি আছি সুগন্ধা পয়েন্টে। এখান থেকে যতদূর চোখ যাচ্ছে শুধু পর্যটক দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি কক্সবাজারের যে অন্যান্য স্পটগুলো রয়েছে, বিশেষ করে হিমছড়ি, ইনানি এবং বিশেষ করে হিমছড়ি, ইনানি এবং আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ মন্দির সহ যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে সবখানে পর্যটকরা, দর্শনার্থীদের ভিড় কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে থাকে এবং আজকে শুক্রবারে শুধু পর্যটক নয়, পাশাপাশি স্থানীয়রাও এখানে দর্শনার্থী হিসেবে তারাও ঘুরতে এসেছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন, বন্ধু বান্ধব নিয়ে এসেছেন, সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন। বৃষ্টি এবং রোদ, তারপরও কিন্তু পর্যটকের কমতি নেই। সামনে যেহেতু শীত মৌসুম আসছে, পর্যটকও বাড়ছে দিন দিন। আগামী 11 তারিখ থেকে কিন্তু প্রচুর কয়েক লাখ পর্যটক কক্সবাজার আসবে। ধন্যবাদ এহসান। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।